গণন প্লাস মেট্রন। আমরা এই কথাটা অনেকবার জীবনে শুনেছি। তোমরা জানো ট্রাই মানে হচ্ছে থ্রি, গণন মানে হচ্ছে তোমার অ্যাঙ্গেল, আর মেট্রন মানে হলো তোমার মেজারমেন্ট। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট, তিনটা অ্যাঙ্গেল কোথায় পাওয়া যায়? বলো মাইবয়, তিনটা অ্যাঙ্গেল কোথায় ট্রায়াঙ্গেলে স্যার। পাওয়া যায়? ট্রায়াঙ্গেল। একটা ট্রায়াঙ্গেলে, হ্যাঁ। তাহলে একটা ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু শুধু তিনটা অ্যাঙ্গেলই পাওয়া যায় না, এখানে কিন্তু তিনটা অ্যাঙ্গেলের সাথে তিনটা রিলেটেড সাইড থাকে। তোমরা জানো যে তিনটা সাইডও এখানে আমাদের আছে। তাহলে ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল, তিনটা সাইড, সেই তিনটা সাইডের মধ্যে বিভিন্ন রিলেশনশিপ নিয়ে ডিসকাস করা হয়, ম্যাথমেটিক্সের সেই অ্যাঙ্গেলের তিনটি অ্যাঙ্গেল, তিনটা সাইড এবং সেই তিনটা সাইডের মধ্যে বিভিন্ন রিলেশনশিপ নিয়ে আলোচনা করা হয়, সেই ব্রাঞ্চকে ম্যাথমেটিক্স সেই ব্রাঞ্চকে ট্রিগোনোমেট্রি বলা হয়। এখন ট্রিগোনোমেট্রি কারা আবিষ্কার করেছিলেন? ট্রিগোনোমেট্রি আবিষ্কার করেছিলেন হিপারকাস নামে একজন ম্যাথমেটিশিয়ান। হিপারকাস, হিপারকাস 180 BC হিপারকাস ট্রিগোনোমেট্রি আবিষ্কার করেছিলেন। এবং তারপরে মোটামুটি প্রায় 550-600 বছর ট্রিগোনোমেট্রি খুব একটা সেরকম সেরকম ইম্পর্টেন্ট কোনো কিছু আবিষ্কার হয়নি। এরপরে 4th সেঞ্চুরি থেকে আবার ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানরা আবার ট্রিগোনোমেট্রি নিয়ে ভাবতে শুরু করলেন, এবং তারা ভাবতে শুরু জানো যে হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ ছিলেন, আর্য, তাদেরকে আর্য বলা হয় না, তারা কিন্তু এরকম গ্রহ নক্ষত্র নিয়ে, স্যার মাইকটা একটু মাল ফাংশন করছে তো কথা বলতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, মানে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, স্যার একটু শুনতে লো পাচ্ছি। শোনাচ্ছে এই আর কি। লো শোনাচ্ছে না? লো শোনাচ্ছে, কালকে ঠিক ছিল? ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো। তো ওই হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা তোমরা দেখবে যে কুষ্ঠি, তারপরে কি কি যেন গ্রহ নক্ষত্রের সাথে তারা কিন্তু আগে একদম এক্সাক্টলি হিসাব নিকাশ করে বলতে পারতো যে একজন রাজা বাদশার কবে মৃত্যু হবে, কবে তিনি সিংহাসনে আরোহণ করবেন। তোমরা দেখবে যে একটা সময় মানুষরা বলতে পারতো, অনেকটাই বলতে পারতো। তো আসলে এই বিষয়গুলো গ্রহ নক্ষত্র বিচার করে বলতেন। আর সেই গ্রহ নক্ষত্র বিচার করতে গিয়ে প্রাচীন হিন্দু পণ্ডিতেরা এই ট্রিগোনোমেট্রি নিয়ে গবেষণা করতেন। পরবর্তীকালে যখন ভারতীয় ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানদের কাছ থেকে আরাবিয়ান ম্যাথমেটিশিয়ানরা ম্যাথমেটিক্স শিখলো, তখন 7th সেঞ্চুরি থেকে, অর্থাৎ আব্বাসিড খলিফাদের সময় থেকে সেই অটোম্যান খলিফাদের আগ পর্যন্ত এই সময়টাকে ধরা হয় মুসলমানদের স্বর্ণযুগ জ্ঞান বিজ্ঞানে। তো এই সময়টাতে আরাবিয়ান মুসলমান গণিতবিদরা এই ট্রিগোনোমেট্রিকে একদম আজকে আমরা যে অবস্থানে দেখি এই ডেভেলপড ফর্মটা দিয়েছিলেন এই আরাবিয়ান মুসলমান গণিতবিদরা। ট্রিগোনোমেট্রি আমরা কেন শিখবো? ট্রিগোনোমেট্রি যদি তুমি না শেখো তাহলে ক্যালকুলাস তুমি শিখতে পারবে না। ট্রিগোনোমেট্রি না শিখলে তুমি মেকানিক্স করতে পারবে না। ট্রিগোনোমেট্রি না শিখলে তুমি ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং এর কোন সাবজেক্টই পড়তে পারবে না। কিন্তু প্রাচীনকালে ট্রিগোনোমেট্রি আবিষ্কারের পেছনে কারণ ছিল, তোমরা কিন্তু 9-10 এ কিছু অঙ্ক করেছো যে ঝড়ে একটা গাছ ভেঙে গেল, ভাঙা অংশের জি সাথে স্যার। স্যার একটা অ্যাঙ্গেল, ডিপ্রেশন এর এলিভেশন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে অ্যাঙ্গেল তৈরি করলো, কত দূরে গিয়ে মাটিটা স্পর্শ করবে, অথবা একটা নদীর গভীরতা কত, পাহাড়ের উচ্চতা কত। আসলে এই টাইপের প্রবলেম সলভ করার জন্যই কিন্তু ট্রিগোনোমেট্রি আবিষ্কার হয়েছিল। কিন্তু বর্তমানে ট্রিগোনোমেট্রি খুব ইম্পর্টেন্ট এবং খুব পাওয়ারফুল ব্রাঞ্চ, সেটা তুমি বুঝতে পারবে যখন ক্যালকুলাস শুরু হবে। ট্রিগোনোমেট্রি তুমি এমন ভাবে পড়বে যেন মনে রাখবে যে ক্যালকুলাসের আরেক নাম ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রির আরেক নাম ক্যালকুলাস। যারা এই কথাটা গুরুত্ব দেবে না, পরবর্তীকালে তারা ক্যালকুলাস ভালো পারবে না। তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনবে।
ট্রিগোনোমেট্রি খুবই ইম্পর্টেন্ট। স্যার আরেকবার একটু বলবেন, মানে কি বললেন? মানে বলছে যে ট্রিগোনোমেট্রির আরেক নাম হলো ক্যালকুলাস, ক্যালকুলাসের আরেক নাম ট্রিগোনোমেট্রি। তুমি তাই ট্রিগোনোমেট্রিকে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বে। আমি যেভাবে পড়াবো, আমি যা আয়ত্ত করতে বলবো, এখানে বেশিরভাগ অংশ তোমাকে আয়ত্ত করতে হবে, ফর্মুলাগুলো আয়ত্ত করতে হবে। বাট আমি প্রত্যেকটা ফর্মুলা ডিডাকশন তোমাকে দেখাবো। আর এই বেসিক ব্যাপারগুলো তুমি খুব গুরুত্ব দিবে, অবহেলা করবে না। তুমি যদি জানো যদি, তবু তুমি আরেকবার আমার কথাগুলো শুনবে। আর আমি খুব স্পিড দিয়ে এই প্রথম অংশগুলো শেষ করব। আচ্ছা, ঠিক আছে মাই বয়। স্যার ধীরে শেষ করবেন স্যার, স্পিডে কাজ করতে পারবো না। না, না, এটা তুমি জানো, এটা 19 করেছো এগুলো। তুমি দেখো আগে, সমস্যা হলে তুমি আমাকে জানাবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে মাই বয়। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রন। এবার তুমি চলে আসো ক্লাসিফিকেশন অফ ট্রিগোনোমেট্রি। এই দেখো মাই বয়, ক্লাসিফিকেশন অফ ট্রিগোনোমেট্রি। আমি একটু সংক্ষেপে ট্রিগ লিখবো। তাহলে ক্লাসিফিকেশন ট্রিগোনোমেট্রি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার প্লেন ট্রিগোনোমেট্রি, আরেকটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি। আচ্ছা, এখন তুমি দেখো মাই বয়, প্লেন ট্রিগোনোমেট্রি কোনটা? আমরা আমাদের ক্লাসে এই প্লেন ট্রিগোনোমেট্রিটাই তোমাদেরকে পড়াবো। আর স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি পড়বে তুমি বড় হয়ে, যখন তুমি অ্যাস্ট্রোফিজিক্স পড়বে, অ্যাস্ট্রোনমি পড়বে, অ্যাস্ট্রো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বে, তখন তুমি এই স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি তোমাকে পড়তে হবে। আর আমরা ইন্টারমিডিয়েট তোমাদেরকে পড়াবো হলো এই প্লেন ট্রিগোনোমেট্রি। ঠিক আছে মাই বয়? তাহলে তুমি বলো নাফিস, তাহলে এই যে এই ব্যাপারগুলো আমরা খুব আহ ধীরে সুস্থে পড়াবো না, খালি তোমাকে একটা বিষয় জানিয়ে আমি সামনে চলে যাব। ঠিক আছে? হ্যাঁ? তারপর তোমার প্রশ্ন থাকলে আমাকে থামিয়ে দেবে। সবাইকে এটা আমি বলছি। আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা। এরপরে তুমি চলে আসো যে অ্যাঙ্গেল, হ্যাঁ? অ্যাঙ্গেল কাকে বলে এবং অ্যাঙ্গেল কয় প্রকার? আচ্ছা, এইবার তুমি দেখো মাই বয়, অ্যাঙ্গেল দেখো আমি দুইটা ভাগে ভাগ করবো অ্যাঙ্গেলটাকে। একটা হলো তোমার জিওমেট্রিক অ্যাঙ্গেল, জিওমেট্রিক অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। ওকে, খুবই ভালো কথা মাই বয়। আস্তে আস্তে দেখো তুমি দুইটা অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়। মনে করো দুইটা রে যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, খেয়াল করো মাই বয়, দুইটা রে যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। দেখো তো মাই বয়, কথাটা বুঝতে পেরেছে? মানে এটা তুমি তো জানোই। তারপর দেখো আবার ধরতে পারলে কিনা, দুইটা রে যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। বলো মাই বয়, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেল কিভাবে তৈরি হয়। ট্রিগোনোমেট্রিতে আমরা একটা লাইন নেই, এই যে মনে করো ও এক্স। এই ও এক্স লাইনটার তিনটা নাম আমরা বলতে পারি: ইনিশিয়াল লাইন, অথবা রোটেটিং লাইন, অথবা রিভলভিং লাইন। তাহলে ইনিশিয়াল লাইন অথবা রোটেটিং লাইন অথবা রিভলভিং লাইন, এই লাইনটাকে বলা হয় কোণ উৎপন্নকারী ঘূর্ণায়মান রেখা। আচ্ছা, এখন এই লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ রোটেট করে বিভিন্ন পজিশনে বিভিন্ন পরিমাপের অ্যাঙ্গেল তৈরি করে। খেয়াল করো মাই বয়, তাহলে একটা লাইন ও এক্স, বুঝি নাই যাকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি বুঝাই দিচ্ছি। দেখো, মনে করো একটা লাইন ও এক্স, একটা লাইন। এই লাইনটাকে বলা হয় ইনিশিয়াল লাইন অথবা রোটেটিং লাইন অথবা রিভলভিং লাইন। এই লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ রোটেট করে ভিন্ন ভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে। যেমন এখানে আসলে থিটা, এখানে আসলে মনে করো আরেকটা অ্যাঙ্গেল তৈরি করলো, এখানে আসলে আরেকটা অ্যাঙ্গেল তৈরি করলো, এইখানে আসলে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো, তারপরে এই পর্যন্ত আসলে সে 180 অ্যাঙ্গেল তৈরি করলো, তারপর মনে করো এইখান থেকে এইখানে আসলে 270, তারপর মনে করো এইখান থেকে এই পর্যন্ত আসলে কত হলো, 360 অ্যাঙ্গেল তৈরি করলো। বলো, বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। হ্যাঁ, তাহলে একটা লাইন ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে রোটেট করে
ডিফারেন্ট পজিশনে ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি করে। বলো ভাই বল, বুঝতে পেরে? সেটা ট্রিগোনোমেট্রির কথা বললাম। আর জিওমেট্রিতে হলো দুইটা রে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করলে সেই ইন্টারসেক্টিং পয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। হ্যাঁ বলো স্যার ভাই বল। রোটেটিং লাইন রিভলভিং লাইন মানে দুটার ডিফারেন্স কি স্যার? মানে মানে তিনটে একই নাম, ভিন্ন ভিন্ন নাম হলেও তিনটে একই জিনিস, অর্থাৎ যে লাইনটা ঘুরে ঘুরে অ্যাঙ্গেল তৈরি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি আরেকভাবে একটু বলি। মনে করো তোমার এরকম একটা পারপেন্ডিকুলার লাইন আর এইখানে একটা হরাইজন্টাল লাইন আছে। এখন তুমি এরকম একটা মোটা সুতা নিলে, সুতাতে কালি, আমরা যে লেখার কালি ফাউন্টেন পেন, তার মধ্যে কালিটা চুবালে, চুবিয়ে তুমি এখানে মনে করো প্রথমে একটা ছাপ দিলে, এবার একটু ঘুরিয়ে এখানে নিয়ে আসো, তখন কি এখানে একটা একটা লাইন হবে না? বলো, একটা লাইন হবে না? বলো, একটা লাইন হবে না? তখন এই ইনিশিয়াল লাইনের সাথে এই লাইনটা তখন একটা অ্যাঙ্গেল তৈরি করবে। বলো, করবে না? হ্যাঁ, তাহলে এই লাইনটা তাহলে ঘুরে ঘুরে যখন বিভিন্ন পজিশনে যাবে, তখন সে এই বিভিন্ন পজিশনে গেলে তার মধ্যে এবং ইনিশিয়াল লাইন যেখানে আছে সেই লাইনের মধ্যে প্রত্যেক ক্ষেত্রে একটা করে অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে তাহলে এটাকে বলবো ইনিশিয়াল লাইন। আর যেখানে থেমে যাবে, মনে করো এখানে থেমে গেল, তখন তাকে আমরা বলবো হলো টার্মিনাল লাইন। যখন থেমে যাবে, যে লাইনে বা যে অবস্থানে থেমে যাবে, ওই অবস্থানকে, ওই পজিশনকে আমরা বলবো টার্মিনাল লাইন। আর যেখান থেকে শুরু করলো সেটাকে আমরা বলবো ইনিশিয়াল লাইন অথবা রোটেটিং লাইন অথবা রিভলভিং লাইন। বলো মাই বয়, কথা বুঝতে থাকলে পেরেছি। আমাকে প্রশ্ন করুন। হ্যাঁ নাফিস, বুঝতে পেরেছো নাফিস? জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোন রকম হেজিটেশন করবে না, যার লাগবে সে প্রশ্ন করবে। এটা জি, মনে স্যার। করো বলো বলো বলো। সবসময় স্যার এক্স অ্যাক্সিস থেকে আমরা কাউন্ট করব অ্যাঙ্গেলটা। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে একদম এই হরাইজন্টাল প্লেন থেকে আমরা কাউন্ট শুরু করব। হরাইজন্টাল প্লেন থেকে এই যে এইভাবে আমরা বিভিন্ন অবস্থানে অ্যাঙ্গেলটাকে আমরা এই ইনিশিয়াল লাইনের সাথেই কল্পনা করব। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এই হলো একটা পার্থক্য, যে এইখানে দুটা রে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে ইন্টারসেক্টিং পয়েন্টে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। আর এখানে হলো একটা ইনিশিয়াল লাইন অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ ঘুরে ঘুরে বিভিন্ন পজিশনে গিয়ে বিভিন্ন রকম অ্যাঙ্গেল তৈরি করে। বলো, ক্লিয়ার মাই বয়? ক্লিয়ার স্যার। হ্যাঁ ঠিক আছে, এটা হলো 1 নম্বর পয়েন্ট। এবার চলে আসো তুমি 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যে তুমি দেখো জিওমেট্রিতে একটা পয়েন্টের চারপাশে সর্বোচ্চ কত অ্যাঙ্গেল তৈরি হবে বলো তো? 360 ডিগ্রি। 360 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। কিন্তু কিন্তু ট্রিগোনোমেট্রিতে দেখো, মনে করো এই লাইনটা মনে করো ঘুরে ঘুরে এইখানে আসলো, কত অ্যাঙ্গেল তৈরি করলো বলো তো? 360। 360। আচ্ছা, এখন যদি এইখানে আরেকটা সাইকেল কমপ্লিট করে 2 ইন্টু 360, যদি আরেকটা সাইকেল কমপ্লিট করে তাহলে কি হবে? 3 ইন্টু 360। যদি আরেকটা সাইকেল কমপ্লিট করে তাহলে কি 4 ইন্টু 360। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মাইব? এইভাবে যদি সিলসিলা চলতেই থাকে তাহলে এই অ্যাঙ্গেল কিন্তু কোনোদিন শেষ হবে না। বলো, বুঝতে পেরেছো কথাটা? জি জি স্যার। স্যার। তাহলে এইখানে পার্থক্যটা হলো জিওমেট্রিতে একটা পয়েন্টের চারপাশে ম্যাক্সিমাম তোমার 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, আর ট্রিগোনোমেট্রিতে একটা পয়েন্টের চারপাশে আনলিমিটেড অ্যাঙ্গেল তৈরি হয়। বলো মাই বয়, মন থাকবে এই কথাগুলো? জি স্যার। গুড। এবার তুমি চলে আসো 3 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট গেল, 2 নম্বর পয়েন্ট গেল, এবার 3 নম্বর পয়েন্ট। মনে করো জিওমেট্রিতে সব অ্যাঙ্গেলকেই পজিটিভ ধরা হয়। এই সব অ্যাঙ্গেলই পজিটিভ, সব অ্যাঙ্গেলই পজিটিভ। এদের বাম বা ডান বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলে কোনো কথা নেই, অ্যাঙ্গেল হলেই তাকে পজিটিভ ধরা হয়। কিন্তু ট্রিগোনোমেট্রিতে মাই বয় খেয়াল করো, তোমার নিশ্চয়ই মনে পড়বে যে অ্যান্টি ক্লকওয়াইজ কোণকে ধরা হয় পজিটিভ, পজিটিভ কে। আর 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 ক্লকওয়াইজ অ্যাঙ্গেলকে ধরা হয় কি বলতো? নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে হয় তোমার মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা মনে করো হবে মনে করো কিছু একটা মনে করো 5। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ আর ক্লকওয়াইজ হলে তখন অ্যাঙ্গেলটাকে ধরা হয় নেগেটিভ। বলো মাইব, এই 3টা পয়েন্টের কথা তোমার মনে পড়লো? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের জিওমেট্রিক অ্যাঙ্গেল আর ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের মধ্যে বেসিক পার্থক্য।
আচ্ছা, ঠিক আছে মাই বয়। তাহলে আমি কিন্তু আর খুব বেশি দেরি করলাম না। যদি তোমাদের কোশ্চেন থাকে তুমি আমাকে স্যার একটু থামাও। স্যার হ্যাঁ, ওকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে স্যার নাফিস বোধহয়, হ্যাঁ বলো নাফিস বলো। স্যার আমরা এই যে জিওমেট্রির এই সাইডের অ্যাঙ্গেলটাকে নেগেটিভ বলতে পারি না স্যার, মানে কোনটা অপটিজ কোন অ্যাঙ্গেলটা? না, জ্যামিতিতে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল ধরা হয় না। তখন ওটাকে ডিফারেন্ট নামে এগুলোকে ডিফাইন করা হয়। যেমন রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল বোধহয় তখন। এই অ্যাঙ্গেলটা রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল হচ্ছে তোমার বাকি পুরোটা, তাই না? রিফ্লেক্সিভ না? জি স্যার, রিফ্লেক্স অ্যাঙ্গেল, জি স্যার। হ্যাঁ, মেবি রিফ্লেক্সিভ। স্যার। হ্যাঁ। তো তখন ওইভাবে বিভিন্ন নামে ডাকা হয়, নেগেটিভ পজিটিভ আর বলা হয় না। আর ট্রিগোনোমেট্রিতে কোনো অ্যাঙ্গেলের কোনো নাম নাই, শুধু পজিটিভ নেগেটিভ আর ডিফারেন্ট অ্যামাউন্ট দিয়ে এটাকে ডিফাইন করা হয়। হ্যাঁ নাফিস, বলো নাফিস, আর কোন কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা নাফিস, আজকে কি আমাদের 6 নম্বর ক্লাস? জি স্যার। ওকে, মান্থ 3 এর 6 নম্বর ক্লাস মাই বয়। তাহলে একটু মন দিয়ে শোনো, আমরা ঈদের আগে আর ক্লাস নেব না। আমরা ঈদের পরে ইনশাআল্লাহ শনিবারে ক্লাস নেব। ঈদ বোধহয় বুধবারে, তাই না? জি স্যার। হ্যাঁ, বৃহস্পতিবার দিন ক্লাস নিলে খারাপ দেখায়। তো আমরা শনিবারে ক্লাস নেব এবং ইনশাআল্লাহ ঈদের পরে আমি তোমাদের 2-1টা ক্লাস এক্সট্রা নেওয়ার চেষ্টা করব। তোমরা একটু দোয়া রেখো আমার জন্য। হ্যাঁ জি স্যার, শরীরটা জি যেন স্যার। ফিট হয়, একটা বিষয়। আর একটা বিষয় হলো, যারা মান্থ 4 এ আনন্দের সাথে পড়তে চাও তারা 30 তারিখের মধ্যে তোমরা এনরোলমেন্টটা কমপ্লিট করে ফেলো। 30 তারিখের মধ্যে, আমরা অনেক সময় দিলাম কিন্তু তোমরা 30 তারিখের মধ্যে এনরোলমেন্টটা কমপ্লিট করো ফর মান্থ 4। আচ্ছা, এবার তুমি চলে আসো যে ইউনিট অফ অ্যাঙ্গেল। ইউনিট অফ অ্যাঙ্গেল, অথবা তুমি এখানে বলতে পারো মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা মাই বয়, তাহলে আমরা এখানে বলবো যে দুইটা ওয়ে আছে অ্যাঙ্গেলটাকে মেজারমেন্ট করার জন্য, দুইটা ইউনিট বা দুইটা সিস্টেম আছে। নাম্বার 1 একটা হলো তোমার সেক্সাজেসিমাল সিস্টেম সিস্টেম আরেকটা হলো তোমার সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম, খেয়াল করো মাই বয়। তাহলে প্রথমে আমরা এই 1 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। একটু মন দিয়ে শোনো মাই বয়। এখানে 90 ডিগ্রি নিয়ে হিসাবটা শুরু করা হয়। এই দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন এটাকে যদি তুমি সমান 90 সেকশন তৈরি করো, 90 সেকশনস, তাহলে 1 সেকশন কত হবে বলো তো মাই বয়? 1 1 degree, sir. ডিগ্রি। হ্যাঁ, 1 ডিগ্রি। আচ্ছা, এখন এই 1 ডিগ্রিটাকে যদি তুমি খেয়াল করো মাই বয়, 1 ডিগ্রিকে যদি এখন 60 সেকশনে তুমি ডিভাইড করো, 60 সেকশনস, তাহলে 1 সেকশন মানে হলো, বলো এটাকে কি ধরা হবে? এটাকে ধরা হয় 1 মিনিট। তাহলে দেখো 1 ডিগ্রিকে 60টা ভাগে ভাগ করলে 1 ভাগকে বলা হয় 1 মিনিট। আচ্ছা, এরপর তুমি দেখো মাই বয়, 1 মিনিট তুমি নাও, এই হলো 1 মিনিট। এটাকে যদি তুমি 60টা ভাগে ভাগ করো, আবারও 60 সেকশনস, 1 সেকশন ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। খেয়াল করো মাই বয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখো ব্যাপারটা দাঁড়ালো 60 সেকেন্ডে হলো 1 মিনিট, 60 মিনিটে হলো 1 ডিগ্রি, 90 ডিগ্রিতে হলো তোমার 1 রাইট অ্যাঙ্গেল। 1 রাইট অ্যাঙ্গেল। দেখো তো মাই বয়, এই সিম্পল ব্যাপারটা বুঝতে পারো কিনা? স্যার আবার বলবেন একটু? হ্যাঁ, আবার বলবো। এই দেখো 90 ডিগ্রিটাকে আমি 90টা ভাগে ভাগ করলাম, তাহলে 1 ভাগ মানে হলো 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে 60টা ভাগে ভাগ করলাম, তখন 1 ভাগকে বলা হয় 1 মিনিট। এই দেখো, আবার 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলাম, তাহলে 1 ভাগ হলো তোমার 1 সেকেন্ড। তাহলে এখানে কয়টা দেখো কয়টা সেকেন্ড আছে? 60 সেকেন্ড মানে হলো 1 মিনিট। 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট। তারপর 60 মিনিট মানে 1 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল।
দেখো বুঝতে পারলাম কিনা। স্যার এখানে মানে ডিগ্রির সঙ্গে মিনিট তারপর সেকেন্ডের রিলেশন, এটা মানে কেন স্যার, মানে এরকম হলো কেন? আচ্ছা, এখানে তুমি দেখো যে এই ডিগ্রি মিনিট সেকেন্ডের সাথে ঘড়ির কাঁটার মিনিট ডিগ্রি সেকেন্ডের সম্পর্ক আছে। এইগুলার সাথে ওই একটা ঘড়িকে তুমি 4টা ভাগে ভাগ করো, তুমি দেখো তাহলে সেখানে হিসাবগুলো করলে এই হিসাবের সাথে তুমি দেখবে মিলাতে পারবে যে 4 ভাগ করলে তোমার কত হয় 90 ডিগ্রি। তাহলে একটা সার্কেল এর ঘড়ির পয়েন্টে তোমার কত অ্যাঙ্গেল তৈরি হয় চারপাশে বলো? 60 ডিগ্রি না? 360 ডিগ্রি না? জি স্যার। জি স্যার। সে 360 তুমি একটা পার্ট নাও, তাহলে তুমি দেখো 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রিটাকে 90 ভাগ করলে 1 ডিগ্রি, 1 ডিগ্রিটাকে তুমি যদি 60 ভাগে ভাগ করো তাহলে 1 সেকেন্ড হবে। এবং এই 1 সেকেন্ডে 60 ভাগ করে 1 ভাগ যেতে যে সময় লাগে সেটাকে 1 সেকেন্ডই বলা হয়। ও আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার স্যার একটু স্যার, হ্যাঁ মানে হ্যাঁ, স্যার আমার 90 ডিগ্রিতে হচ্ছে 3টা সেকেন্ড আছে, মানে 3 সেকেন্ড আছে হ্যাঁ, 90 ডিগ্রিতে 3 সেকেন্ড আছে? নাকি কিরকম না স্যার মানে? না 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 না, একটা ঘড়ির মনে করে এটা সেন্টার ধরো, তাহলে এই যে চারপাশে কত অ্যাঙ্গেল তৈরি করা হয়েছে বলো? 360। 360 তুমি একটা ভাগ নাও, একটা ভাগ কত 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রিকে তুমি সমান 90টা ভাগ করো, তাহলে 1 ডিগ্রি। ওই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করলে তোমার একটা ভাগ যেতে যে সময় লাগে ওইটি হলো 1 সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি বললাম? মিনিট বুঝছি হবে স্যার। না স্যার। না না, 1 মিনিট না। না ঠিক আছে, হ্যাঁ, এক এক ডিগ্রি সেকেন্ড 1 ডিগ্রি 60 মিনিট মানে হচ্ছে 1 মিনিট। তাহলে আহ এইভাবে স্যার, তুমি 90 ডিগ্রিতে হচ্ছে 1.5 সেকেন্ড আর কি। আচ্ছা তুমি এটার হিসাবে মিলাই দেখো, আমি একটু ভুলভাল বলতে পারি, একটু না, দেখো তোমরা। 1.5 মিনিট। যাই হোক, সেটার সাথেও ওটা সম্পর্ক আছে, হয়তো আমি ঠিক মতো বলতে পারলাম না এখানে। বাট এখানে আমি তোমাকে যে অ্যাঙ্গেলে যে ডেফিনেশন গুলো দিচ্ছি এটা এভাবেই মনে করে ধরে নেওয়া হয়েছে যে আমি এরকম 90 ডিগ্রিকে 90টা ভাগে ভাগ করলে 1 ভাগকে আমরা 1 ডিগ্রি ধরবো। 1 ডিগ্রি 60 ভাগ করলে 1 ভাগকে আমরা বলবো 1 মিনিট। সেই 1 মিনিটকে আবার যদি 60 ভাগে ভাগ করি তাহলে 1 সেকেন্ড। এখন এটা দিয়ে তোমরা একটু সময়টাকে একটু হিসাব করার চেষ্টা করো তো মাই বয়, বাসায় বসে বসে তুমি করো। আর এখন আমরা এটা যেটা করলাম এটা হলে আমরা অ্যাঙ্গেলের একটা ডেফিনেশন অনুযায়ী আমরা বললাম, বাট এটার সাথে অবশ্যই সময়ের ওইগুলো মিল আছে। ঠিক আছে? বলো মাই বয়। জি স্যার। হ্যাঁ, জি আর স্যার। এখানে আমরা মনে করো যেটা বললাম যে এটা 90 ভাগ ভাগ করলে 1 ভাগকে বলবো 1 ডিগ্রি। এখন তোমাকে এই হিসাবটা মনে রাখতে হবে। আর এখানে আমাদের অ্যাঙ্গেলের ইউনিটটা কত বলো তো? ইউনিট হচ্ছে তোমার ডিগ্রি। অ্যাঙ্গেল মাপের এই ইউনিটটা হচ্ছে তোমার ডিগ্রি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যেটা তোমাকে বোঝাতে চাইলাম যেভাবে ভাগ করলাম এই ভাগটা বুঝতে পেরেছো কিনা? স্যার। আচ্ছা, এবার নাম্বার 2 তে তুমি চলে আসো। নাম্বার 2 হলো তোমার সার্কুলার সিস্টেম। আচ্ছা, সার্কুলার সিস্টেম প্রথমেই তোমাকে জানতে হবে যে রেডিয়ান অ্যাঙ্গেল কাকে বলা হয়। এই দেখো মাই বয়, একটা সার্কেল, এই সার্কেলের সেন্টার, আর মনে করো এটা হচ্ছে তোমার রেডিয়াস। তাহলে বলো তো মাই বয় এই ডেফিনেশনটা কে বলতে পারবে? 1 রেডিয়ান অ্যাঙ্গেল কাকে বলা হয়? রেডিয়াস সমান আর কাটলে যে হ্যাঁ অ্যাঙ্গেলটা তৈরি হয়। হ্যাঁ, মানে রেডিয়াসের সমান একটা আর্ক, মানে একটা আর্ক যার লেন্থ হলো তোমার আর এর সমান অর্থাৎ রেডিয়াসের সমান, সেই আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল প্রডিউস করে তাকে 1 রেডিয়ান বলা হয়। দেখো তো মাই বয় মনে পড়লো কিনা, আবার একটু বলি। একটা সার্কেলের রেডিয়াসের সমান আর্ক, একটা সার্কেলের রেডিয়াসের সমান আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেল প্রডিউস করে তাকে 1 রেডিয়ান ধরা হয় বা বলা হয়। বলো মাই ভাই, বলো কোন কোন প্রশ্ন আছে কিনা, 9-10 এর কথা এটা মনে পড়লো কিনা বলো। মাই স্টুডেন্টস কথা বলতে হবে একটু। জি স্যার, মনে পড়েছে।
আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে আমরা মনে করো, নাফিস বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এবার যদি প্রশ্ন করি যে এই রেডিয়াসের সমান আর্ক তুমি কিভাবে কেটে নেবে? কারণ এইটা হলো তোমার একটা স্ট্রেট লাইন, এটা হলো তোমার একটা কার্ভ। স্ট্রেট লাইনের সমান করে কোনোদিন কার্ভের থেকে কিন্তু কেটে নেওয়া যায় না। বলো মাই বয়, তাহলে কিভাবে সম্ভব? আমি রেডিয়াস সমান কেমন করে আর্ক কেটে নেব? বলতে পারবে? মনে করো এটা যদি হয় তোমার 5 সেন্টিমিটার, তাহলে তুমি কি 5 সেন্টিমিটারের সমান করে এখানে কেটে নিলে কি মাপটা কি শুদ্ধ হবে? নো স্যার। কি মনে নো হয়? স্যার। নো স্যার। শুদ্ধ হবে না। তাহলে এবার একটা প্রশ্ন উত্তর দাও তো মাই বয়, মনে করো অনেক বড় একটা কার্ভ থেকে যদি আমি অনেক ছোট একটা অংশ নেই, তাহলে এটা কি আমি কি প্রায় স্ট্রেট লাইন বলতে পারি? জি জি স্যার। পারি। পারি। পারি, হ্যাঁ। তাহলে তুমি পারি কি স্যার। করবে? হ্যাঁ, তুমি কি করবে? এই রেডিয়াসটাকে তুমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, এই একদম ছোট ছোট অংশে। এখন তুমি এই ছোট ছোট অংশ সমান করে তুমি যে এই একটা করে অংশ কেটে নাও, মনে করো এখানে তোমার 50টা ভাগ হয়েছে, যদি 50টা ভাগ তুমি কেটে নাও, তখন আমরা আশা করতে পারি যে এই রেডিয়াসের সমান এই লেন্থটা হতে পারে বা হবে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম মাই বয়? জি স্যার। তাহলে বলো তো এই আমাদের মেজারমেন্টটা মোর অ্যাকুরেট হবে কখন? যখন একদম রেডিয়াসটা ছোট হবে। মানে যখন আমি যত ক্ষুদ্র করে কাটবো, যত ছোট ছোট স্যার অংশ এক্স করে টেন্ড টু কাটবো, 0। হ্যাঁ, যখন আমি ক্ষুদ্র মানে তুমি এই 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 এই- এই সেকশন গুলো তুমি যত ক্ষুদ্র করে করবে, তুমি তত বেশি আশা করতে পারবে তোমার অ্যাকুরেসিটা তত বেশি বাড়বে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের ইউনিটটা কি? ইউনিটটাকে আমরা বলবো রেডিয়ান। রেডিয়ান। রেডিয়ানকে কখনো কখনো দেখো ওয়ানের মাথার উপরে সি দিয়েছে, সি মানে সার্কুলার সিস্টেমের সি। এই সি দিয়ে মানুষ বোঝে যে এই অ্যাঙ্গেলটা সার্কুলার সিস্টেমে মেজারমেন্ট করা হচ্ছে, অর্থাৎ এটাকে রেডিয়ান পড়তে হবে। বলো মা, এবার বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করব। তাহলে এই পড়াগুলো কিন্তু টুকটাক দেখো তোমরা সবাই কিন্তু জানো, খালি আবার একটু মনে করিয়ে দিচ্ছি। বলো মাই বয়, এই মনে করিয়ে দেখি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলো? স্যার ভালো ভালো হচ্ছে। ভুলে গিয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই তো সেটাই, যে কেউ হয়তো ভুলে গিয়েছো, কারো হয়তো মনে আছে, কেউ হয়তো একটু সামান্য হাই স্কুলে একটু ফাঁকি দিয়ে এসেছো, তো সবকিছু মিলে আমি এইটা একটু তোমাদের করাবো। এবং আমরা জি জানি স্যার, এটা করলে তোমার ভালো উপকার হচ্ছে। হবে। হ্যাঁ হ্যাঁ, এটা করলে তোমার ভালো হবে। আমরা সেজন্য বেশি সময় নষ্ট করব না। তাহলে রিলেশন, কারণ কলেজ এখন কত নম্বর চ্যাপ্টার শেষ হলো? 7.3 মেবি চলতেছে স্যার। 7.3। আচ্ছা, আচ্ছা, রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। আচ্ছা, রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। ওকে। আচ্ছা মাই বয়, তাহলে তোমাকে প্রথমে দুটো লেমা জানতে হবে। লেমা মানে বলেছিলাম না, লেমা মানে কি বলো তো মাই বয়? সহায়ক। সহায়িকা, সহায়িকা। আচ্ছা, প্রথম সহায়িকাটা হলো, মনে করো এই একটা সার্কেল, এটা সেন্টার মনে করো সি, এটা রেডিয়াস আর, এইটা মনে করো একটা আর্ক যার লেন্থ হলো তোমার এস। তাহলে সেই আর্ক যদি সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করে থিটা, তাহলে বাই বাই আমরা সবাই কিন্তু জানি যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। দেখো তো মনে পড়ে কিনা মাই বয়, 9-10 থেকে করেছো তুমি এটা? হ্যাঁ, আবার এখান থেকে তুমি লিখতে পারো এস ইজ ইকুয়াল টু আর থিটা, এটা ফিজিক্সও লাগে, তাই না? বলো, মনে পড়লো? জি স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেমা নাম্বার 1। এইবার হলো আমাদের লেমা নাম্বার 2। আচ্ছা, লেমা নাম্বার 2 হলো, দেখো তো মাই বয়, এই দেখো, যে কোনো একটা সার্কেলের সার্কামফারেন্স, সার্কামফারেন্স ডিভাইডেড বাই ডায়ামিটার। বলো মাই বয়, সার্কামফারেন্স এবং ডায়ামিটারের রেশিও অলওয়েজ একটা কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টকে কি লেখা হয় বলো তো মাই বয়? বলো কি লেখা হয় বলো? পাই। পাই স্যার। পাই পাই। একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এখন তুমি বলো, যদি মনে করো এইখানে একটা সার্কেল হয় যার রেডিয়াস মনে করো আর, তাহলে তুমি আমাকে বলো এটা সার্কামফারেন্স। 2 পাই আর। সার্কাম
সার্কামফারেন্স আর ডায়ামিটার কত হলো 2r ইজ ইকুয়াল টু পাই। দেয়ারফর সার্কামফারেন্স কত হলো 2 পাই আর। 2 পাই আর। এই দেখ 2 পাই আর। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা লেমা। আমি এখন এই দুইটা লেমার সাহায্য নিয়ে তোমাদেরকে দেখাবো যে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কেমন করে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারি। ঠিক আছে, বলো। এইবার তাকাও মাই বয়, মনে করো এই যে একটা সার্কেল যার রেডিয়াস হলো আর। আচ্ছা মাই বয়, তুমি আমাকে বলো এই সার্কেলের সম্পূর্ণ সার্কামফারেন্স তাকে কি আমি একটা আর্ক মনে করতে পারি? স্যার একটা জায়গায় কেটে দিলে স্যার পারবো না স্যার। না কেটে দিলাম না, মনে করো কেটে দেইনি আমি। মনে করো এখান থেকে শুরু করে এই পুরোটাকে আমি কি একটা আর্ক মনে করতে পারি? জি, সবাই স্যার, বলো পারি। একটু। জি স্যার। হ্যাঁ, আর্ক মনে করতে পারি। তাহলে এখন এই আর্ক, সম্পূর্ণ আর্ক সেন্টারে কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করেছে বলো তো মাই বয়? 360 ডিগ্রি স্যার। তাহলে আমি যদি এই ফর্মুলাটা লেমা নাম্বার 1 অ্যাপ্লাই করি, তাহলে দেখো থিটা আর এদিকে এস বাই আর। তাহলে বলো কেন্দ্রে এই সেন্টারে কত অ্যাঙ্গেল, থিটার পরিমাণটা কত বলো তো মাই বয়? 360 ডিগ্রি। আর ডান দিকে এস বাই আর, ডান দিকে এস বাই আর। এখানে এস এর পরিবর্তে আমি কি লিখবো বলো? এখানে এস মানে হলো 2 পাই আর। হ্যাঁ 2 পাই আর ডিভাইডেড বাই আর। তাহলে মাই বয় ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, 360 ডিগ্রি, এখানে আর আর কেটে গেল 2 পাই। তাহলে তুমি দেখো আমরা একটা রিলেশনশিপ পেলাম। এখানে হলো তোমার বামে হলো অ্যাঙ্গেলটা পেলাম ডিগ্রিতে, আর ডানে আমি একটা অ্যাঙ্গেল পেলাম, সেটা কিসে পেলাম বলো তো মাই বয়? এখানে এস বাই আর, এখানে এস এবং আর হলো একটা সার্কেলের আর্ক এবং রেডিয়াসের মধ্যে সম্পর্ক থেকে আমি অ্যাঙ্গেলটা পেলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে বলো, রেডিয়ানে হবে নাকি ডিগ্রিতে হবে? স্যার ডিগ্রিতে। না, বামেরটা তো তোমার ডিগ্রি, আর রাইট সাইডটা কি হবে? রেডিয়ান স্যার। রাইট সাইডটা হবে তোমার রেডিয়ান, আর বামেরটা হলো তোমার জাস্ট সিম্পলি একটা বিন্দুর চারপাশে সর্বোচ্চ অ্যাঙ্গেল 360 ডিগ্রি। আর রাইট সাইডে যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা, এই রিলেশনশিপটা আমরা পেয়েছি এস বাই আর থেকে, আর এস বাই আর হলো একটা সার্কেলের আর্ক এবং রেডিয়াসের রিলেশনশিপ, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তোমার রেডিয়ান, আর এটা হলো তোমার ডিগ্রি। তাহলে আমরা পেলাম 360 ডিগ্রি মানে হলো তোমার 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি মানে হলো তোমার 2 পাই রেডিয়ান। দেয়ারফর 1 ডিগ্রি মানে হলো 2 পাই রেডিয়ান। কারণ এই অংশটা আমি পেলাম হলো একটা সার্কেল থেকে মাই বয়। তুমি দেখো যে এস বাই আর, এস বাই আর আমরা যখন রেডিয়ানের এই সংখ্যাটা দিয়েছিলাম যে আর লেন্থ এর কোনো একটা আর কেন্দ্রে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে আমরা বলি 1 রেডিয়ান। অর্থাৎ এখানে দেখো আর ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। তো সেটাই তুমি যদি দেখো এস বাই আর, এস বাই আর থেকে তুমি যে অ্যাঙ্গেল পাবে সেটা কিছু একটা রেডিয়ান হবে। এখানে তুমি দেখো এস বাই আর, এখানে এস এর ভ্যালুটা হচ্ছে তোমার আর যখন হয় তখন আমরা পাই 1 রেডিয়ান। তাহলে এস যদি আর এর সমান না হয় তখন অন্য কোনো আমরা একটা রেডিয়ান পাবো। তাহলে এখানে আমি অন্য কোনো একটা রেডিয়ান পেলাম। আর এটা হচ্ছে জাস্ট মনে করো এই সম্পূর্ণ এই যে সার্কেলটা সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করেছে 360। তাহলে একটা হচ্ছে তোমার ডিগ্রি আর একটা তোমার রেডিয়ান, আর আমাদের টার্গেট হলো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে আমরা একটা রিলেশনশিপ তৈরি করতে চাই। বলো মাই বয়, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন এখানে তুমি দেখো পাই বাই 180, তাহলে 1 ডিগ্রি মানে হলো পাই বাই 180 রেডিয়ান। এবং তুমি জানো রেডিয়ানটা আলাদাভাবে ফলাও করে লেখার কিছু থাকে না যদি তার মধ্যে পাই থাকে। তাহলে এখান থেকে তুমি বলো তাহলে এক্স ডিগ্রি মানে কত হবে? এক্স পাই বাই 180 রেডিয়ান। তাহলে মাই বয় এই হচ্ছে আমাদের ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে একটা রিলেশনশিপ আমরা তৈরি করলাম। তুমি বলো মাই বয় এটা তুমি বুঝতে পেরেছো কিনা বলো। পেরেছি স্যার বুঝতে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা সম্পর্ক তোমাদেরকে দেখালাম। তাহলে এতক্ষণ ধরে আমরা ট্রিগোনোমেট্রি ইন্ট্রোডাকশন, কত রকম অ্যাঙ্গেল, তাদেরকে কিভাবে মেজারমেন্ট করতে হয়, কত রকম ইউনিট আছে সেটা বললাম। এই দুটা সিস্টেম ছাড়াও আগেকার দিনে আরেকটা সিস্টেম ছিল অ্যাঙ্গেল মেজারমেন্ট করার। এখনো তোমরা দেখবে তোমাদের ক্যালকুলেটরে গ্রেড বলে একটা কথা আছে, ডিগ্রি
রেডিয়ান, গ্রেডিয়ান। অর্থাৎ আরেকটা সিস্টেম আছে, এটা আমাদের সিলেবাসেও নাই, এটার ব্যবহার করা হয় না, তারপর আমি নামটা বলে রাখি, সেন্টেসিমাল সিস্টেম। ডিগ্রি গ্রেডিয়েন্ট, তারপর হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়ান, ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান। এই সেন্টেসিমাল সিস্টেম বলে একটা সিস্টেম একটা সময় ছিল। সেন, বলো মাই বয়। স্যার 360 ডিগ্রি আর 2 পাই স্যার, দুটোই তো হচ্ছে একটা অ্যাঙ্গেলের ইউনিট। হ্যাঁ, তাহলে দুটেই আমরা তোমার একই একটা, জিনিস, হ্যাঁ হ্যাঁ বল। তো তাহলে আমরা একই জিনিসের দুইটা ডিফারেন্ট ইউনিটকে ডিভাইড কেমনে করলাম? 2 পাই ডিভাইড বাই 2 পাই, এটা তোমার ছিল 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই আর ডিভাইডেড বাই আর। হ্যাঁ, ডিভাইড করেছি আমরা, আর আর কাটা দিয়েছি। হ্যাঁ বলো মাই বয়। স্যার, এরপরে স্যার 2 পাই ডিভাইড বাই 360 করলাম না? আচ্ছা, খুব সুন্দর কথা বলেছো তুমি। এখানে মনে করো দুইটা ডিফারেন্ট ইউনিট, কিন্তু আমরা আসলে একটা 1 ডিগ্রির সাথে রেডিয়ানের সম্পর্ক বের করতে চাই। আমরা কিন্তু এরকম জিনিসও করি যে 5টি ম্যাঙ্গোর দাম মনে করো 100 টাকা, তাহলে একটি ম্যাঙ্গোর দাম কত বলো মাই বয়? 100/5। এটা ম্যাঙ্গো আর এটা টাকা, আমরা কি এর মধ্যে কি হিসাব নিকাশ করতে পারি না বলো? জি স্যার, কিন্তু স্যার ওখানে তো দুটোই ডিগ্রি। এটা না মাইবা, তুমি দেখো এটা যে 360 ডিগ্রি মানে হচ্ছে তোমার 2 পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি তাহলে কত রেডিয়ান? দেখো এরকম করে হিসাব করা যায় কিনা। মানে 360 ডিগ্রি মানে হচ্ছে তোমার 2 পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান? ও জি স্যার, জি স্যার, হ্যাঁ ওইটা বলছে। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সেন্টেসিমাল সিস্টেম বলে একটা সিস্টেম একটা সময় ছিল, এখন আর নেই। তো এই সিস্টেমের ইউনিট হলো তোমার গ্রেডিয়ান, গ্রেডিয়ান। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে জাস্ট একটু বলে রাখলাম। তাহলে এটা হলো আচ্ছা মাই বয়, তাহলে এরপরে আমি আবার একটু এগিয়ে যাই। এবার যা পড়াবো তোমার খুব হাসি আসবে, তারপর আমরা একটু বলবো। সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক ratios, ratios of acute angle, acute angle। আচ্ছা তাহলে মাই বয়, আমরা একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নেই, মনে করো এটা যদি নেই এ বি সি, এটা তো রাইট অ্যাঙ্গেল। বাকি দুটো অ্যাঙ্গেল হচ্ছে তোমার অ্যাকিউট অ্যাঙ্গেল। তো আমরা সবাই জানি যে যদি আমরা এটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কল্পনা করি, তাহলে এটার অপোজিট সাইডটাকে আমরা ধরি পারপেন্ডিকুলার, রিলেটেড সাইডটাকে ধরি বেস, আর বাকিটাকে বলি আমরা হাইপোটেনাস। যদি এটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল কল্পনা করি, তাহলে অপোজিট সাইডটাকে আমরা বলি পারপেন্ডিকুলার, এটা হবে তখন বেস আর এটা হবে হাইপোটেনাস। তাহলে মাইবে, আমি যদি এই থিটাকে আমরা মানে কনসিডার করি, তখন থিটাকে আমরা বলি হলো রেসপেক্টিভ অ্যাঙ্গেল, রেসপেক্টিভ অ্যাঙ্গেল। এই রেসপেক্টিভ অ্যাঙ্গেল থিটা এর রেসপেক্টে এটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। এটা হলো তোমার বেস, আর এই হলো তোমার হাইপোটেনাস। নাস এস ই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখন এখানে তুমি দেখো মাইবো, এই 3টা সাইড দিয়ে থেকে 2টা করে যদি আমরা নেই, তাহলে আমরা 6টা রেশিও পাই। এই 6টাই হলো আমাদের ট্রিগোনোমেট্রির প্রাণ। তাহলে প্রথমে যদি আমরা নেই এ সি ডিভাইডেড বাই এ বি, তাহলে মাইবো পারপেন্ডিকুলার বাই বেস এই যে প্রথমে বলো বিসি, পারপেন্ডিকুলার Side, বাই sir. হাইপোটেনাস। হ্যাঁ, এটাকে আমরা বলবো, এই দেখো সাইন, এটাকে আমরা বলবো সাইন অফ দা অ্যাঙ্গেল থিটা। সংক্ষেপে আমরা লিখবো সাইন থিটা। দেখো তাহলে এই যে আমরা জিনিসটা পেলাম, তাহলে এটাকে বলা হয় থিটা, সাইন অফ দ্য অ্যাঙ্গেল থিটা। এই নামকরণ ইতিহাস আছে, তোমরা একটু ইন্টারনেট ঘাইটো দেখবে কত যে জটিল কারণে এই নামগুলো তৈরি করা হয়েছে। মানে সহজ কোনো কারণ না, তোমরা এটা পাবে, একদম অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমরা একটু পড়ো যাদের আগ্রহ আছে, যে কত মানে অদ্ভুত কারণে এই নামগুলো তৈরি করা হয়েছে। সাইন অফ দ্য অ্যাঙ্গেল থিটা মানে সাইন থিটা।
এরপরে হলো তোমার এবি ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ বেস বাই হাইপোটেনাস, এটা হলো তোমার কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল থিটা, মানে হলো তোমার কস থিটা। এরপর এসি বাই এবি, এটা হলো তোমার ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল থিটা, মানে হলো তোমার ট্যান থিটা। তাহলে এই তিনটাকে বলা হয় মেইন রেশিও। এই তিনটাকে উল্টা পাল্টা দিলে আমরা আরো তিনটা রেশিও পাবো। তাহলে এটাকে উল্টা দিলে পাবে তুমি বিসি ডিভাইডেড বাই এসি, এটাকে আমরা বলবো হলো তোমার কোসেক্যান্ট অফ দ্য অ্যাঙ্গেল থিটা, সংক্ষেপে হলো কোসেক থিটা, আরো সংক্ষেপে সিএসসি থিটা, আমাদের ফাদারদের টাইটেল সিএসসি থিটা। যদিও বাংলাদেশে এটার ব্যবহার নেই, তবে তুমি বিদেশ পড়তে গেলে দেখবে সিএসসি এর ফুল ফর্ম কি? ওই ফাদারদের না, জি স্যার। কংগ্রেগেশিও সান্তা ক্রসে, কংগ্রেগেশিও সান্তা ক্রসে, আচ্ছা পবিত্র ক্রুশ সংঘ। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে তুমি দেখো বিসি বাই এবি, বিসি বাই এবি, এটাকে আমরা বলবো হলো তোমার সেক্যান্ট অফ দ্য অ্যাঙ্গেল থিটা, সংক্ষেপে হলো তোমার সেক থিটা। আচ্ছা, তারপর এখানে তোমার এবি বাই এসসি, এবি বাই এসসি, এটা হবে তোমার কোট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল থিটা, সংক্ষেপে হলো তোমার কট থিটা। তাহলে এই যে ছয়টা রেশিও, এই ছয়টা রেশিও হলো আমাদের ট্রিগোনোমেট্রির প্রাণ। তাহলে মাইবে আশা করি এটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না, তবুও তোমাকে একবার বললাম। অর্থাৎ তোমার ট্রিগোনোমেট্রি পড়তে জীবনে একবারের জন্য মনে হবে না যে আমি এই কথাটা কখনো শুনি নাই। আমি তোমাকে সকল কিছু একবার করে শোনাবো, সেটা সহজ হোক বা কঠিন হোক। এই দেখো মাইবা, এইবার দেখো ইন্টার ইন্টার রিলেশনশিপ, আচ্ছা বলো, এখানে তুমি বলো যে বিসি বাই এসি, এটাকে আমি কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই এসি বাই বিসি। আচ্ছা, এখন তুমি বলো মাই বয়, বিসি বাই এসি মানে কি বলো তো? কোসেক থিটা। কোসেক থিটা স্যার। হ্যাঁ, কোসেক থিটা, আর এটা মানে হলো 1 ডিভাইডেড বাই সাইন থিটা। দেখো তো শৈশবকালের কথা মনে পড়ে কিনা? কোসেক থিটা মানে হলো 1 বাই সাইন থিটা, বলো মনে পড়ে? দেখো তো মাই কি মনে করলাম পড়ে? স্যার ইন্টার রিলেশনশিপটা? মানে আন্তঃসম্পর্ক, মানে এই যে ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো আছে, এই রেশিও গুলোর মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ তোমাকে দেখাবো, মানে আন্তঃসম্পর্ক, মানে একটা থেকে আরেকটা কিভাবে পাওয়া যায়। জি স্যার। যেমন এখানে তুমি দেখো, যেমন তুমি এখানে দেখো নাফিস, যে কোসেক থিটা মানে কি বলতো? বিসি বাই এসি। তো এটাকে উল্টা দিলে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই এসি বাই বিসি। আর স্যার এসি বাই বিসি মানে কি বলতো? সাইন থিটা। আমরা সাইন কি থিটা। পেলাম? কোসেক, হ্যাঁ, কোসেক থিটা মানে হলো 1 বাই সাইন থিটা। একইভাবে আমরা কি বলতে পারি বলতো? সাইন থিটা মানে কি বলতে পারি বলো? বলো 1 বাই একইভাবে। 1 বাই কোসেক থিটা। হ্যাঁ, 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 তাহলে আমার সাথে বলতে থাকো, তাহলে সেক থিটা মানে কি? 1 বাই কস থিটা। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তারপরে বলো কস থিটা মানে 1 বাই সেক থিটা। তারপর ট্যান থিটা মানে কি বলতো? 1 বাই কট থিটা। কট থিটা মানে হলো 1 বাই ট্যান থিটা। ঠিক আছে? আচ্ছা, তারপর আবার দেখো ট্যান থিটা মানে তোমার সাইন থিটা বাই কস থিটা, আবার কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে না? বলো মনে পড়ে এগুলা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের আন্তঃসম্পর্ক। তুমি দেখবে এটাও আমাদের জীবনে দারুণ ভাবে কাজে লাগবে। আচ্ছা, এইবার তুমি চলে আসো, এইবার আচ্ছা, এইবার তুমি লেখো ট্রিগোনোমেট্রিক অপারেটর, ট্রিগোনোমেট্রিক অপারেটর। আচ্ছা, এখন বলো তো মাইবে অপারেটর কোনগুলো? এটা প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট, তারপর স্কোয়ার করা,
এগুলো কি বলো তো মাই বয়? তারপরে দেখো ক্যালকুলাসের ডিডিএক্স শেখাবো, এগুলো হচ্ছে অপারেটর। যে আমি তুমি বলে যাও ওটা নিয়ে কাজ করতে, আমি তখন কিছু পাইনি। আজকে গেলে ভালো পাওয়া যাবে। হ্যাঁ বলো মাই বয়। তাহলে এই দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রত্যেকটা একটা অপারেটর, ঠিক কিনা বলো? স্যার Yes, sir. রুটের ওটা পরেটা ওইটা কি স্যার আবার রুট? রুটের হ্যাঁ, পরে স্যার এটা স্কোয়ার রুট আর স্কোয়ার করলাম, স্কোয়ার করা, কিউব করা, হোল টু দি পাওয়ার 4 এর সবাই এক একটা অপারেটর। অপারেটর মানে কি বলো? অপারেটর মানে যাদের আলাদাভাবে কোনো অর্থ নেই, কিন্তু ম্যাথমেটিক্সে যখন আমরা অ্যাপ্লাই করি তখন প্রত্যেকটা জিনিসের এক একটা অর্থ থাকে। যেমন প্লাস সাইন একটা অর্থ থাকে, মাইনাস সাইন একটা অর্থ থাকে, মাল্টিপ্লিকেশন একটা অর্থ থাকে, ডিডিএক্স একটা অর্থ থাকে। মানে যাদের আলাদাভাবে কোনো অর্থ নেই কিন্তু ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করলে প্রত্যেকটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ থাকে। বলো বুঝতে পারলাম? Yes, sir. আচ্ছা এবার তুমি বলো তো এটা অর্থ কি? এটাকে এটা অপারেটর স্যার মিনিং নাই স্যার অর্থ মানে আছে আছে আছে, সিন মানে পাপ না, পাপ বানান এটা না? কি স্যার? আচ্ছা কিন্তু ম্যাথমেটিক্সে কিন্তু এটা অর্থ নাই, SIN এর কোনো অর্থ নাই, কিন্তু এসে তুমি যদি একটা অ্যাঙ্গেল দিয়ে দাও তখন আছে তো স্যার। তখন একটা অর্থ আছে। তখন অর্থটা হলো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা এর রেসপেক্টে পারপেন্ডিকুলার এবং হাইপোটেনাস এর রেশিও। বলো বুঝতে পারলাম? জি স্যার। শুধু কজের কোনো অর্থ নাই, থিটা দিলে অর্থ আছে। শুধু ট্যানের কোনো অর্থ নাই, থিটা দিলে অর্থ আছে। কটের কোনো অর্থ নাই, থিটা দিলে অর্থ আছে। তাহলে এই যে সাইন, কস, ট্যান, কট, এরা কিন্তু এই প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন স্কোয়ার রুট স্কোয়ার এদের মতোই কিন্তু এক একটা অপারেটর, যাদের আলাদাভাবে কোনো অর্থ নেই, কিন্তু যদি একটা অ্যাঙ্গেল দিয়ে দেই তখন তাদের অর্থ পাওয়া যায়। তাই এই সাইন কস ট্যান কট সেক কোসেক এদেরকে বলা হয় অপারেটর, স্পেশালি ট্রিগোনোমেট্রিক অপারেটর। আচ্ছা স্যার, হ্যাঁ বল। প্লাস মাইনাসের তো একটা অর্থ আছে না স্যার, মানে একটা ভ্যালুকে, তো এখানে স্যার সাইন না কস যদি আমি না মানে না থিটা না ছাড়া না, ইউজ করি এই স্যার, এই যে আমি বলি, তবে তো যদি তুমি যদি এই মাইনাস এই সাইনের আগে পরে দুইটা নাম্বার না দাও তাহলে ম্যাথমেটিক্স এর কোনো অর্থ নাই, শুধু এটার কোনো দাম নাই। স্যার দিক নির্দেশনা তো দেয় স্যার, প্লাস মাইনাস এই যে দিক নির্দেশনা দেয়, সে দিক নির্দেশনা তুমি যদি দাও, যদি যদি তুমি এখানে একটা ভেক্টর দাও, মনে করো 5 এ ভেক্টর, তখন এটা একটা দিক নির্দেশনা আছে, কিন্তু তখন তো তোমার এটা থাকতে হচ্ছে, এটা না হলে তো এটা কোনো অর্থ নাই। আচ্ছা স্যার, হ্যাঁ বলো, শুধু তার কোনো অর্থ নাই। বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো সবাই মাই স্যার তাহলে আমরা হ্যাঁ এটা বলতে পারবো স্যার, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক অপারেটর, আর প্লাস মাইনাসটা হচ্ছে স্যার হ্যাঁ অ্যালজেব্রিক ম্যাথমেটিক্যাল, অপারেটর। হ্যাঁ অ্যালজেব্রিক অপারেটর বলতে পারো, আর সবগুলোকে একসাথে তুমি ম্যাথমেটিক্যাল অপারেটর বলতে পারো। তবে স্পেশালি এদেরকে বলা হয় ট্রিগোনোমেট্রিক অপারেটর, স্পেশালি এদেরকে ট্রিগোনোমেট্রিক অপারেটর বলা হয়। বলো এবার প্রশ্ন করো। হ্যাঁ সাইন থিটা পুরোটা কি অপারেটর নাকি জাস্ট সাইনটা? সাইনটা অপারেটর। জি স্যার। হ্যাঁ কারণ সাইনে কোনো অর্থ নেই, বাট তার সাথে থিটা দিলে একটা অর্থ দাঁড়ায়। শুধু প্লাস সাইন অর্থ নেই, দুই পাশে দুটো নাম্বার দিলে অর্থ দাঁড়ায়। তো সেজন্য এগুলো যেমন অপারেটর, সাইন কস ট্যান কটও একটা অপারেটর, স্পেশালি যাদেরকে বলা হয় ট্রিগোনোমেট্রিক অপারেটর। বলো মাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার তুমি দেখো একটা বিষয়, খুবই বেসিক একটা ব্যাপার, তোমরা জানো হয়তো অনেকেই, যে আমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার। বলো ঠিক মাই বয়? বলো পারিতে? জি স্যার। কেন পারি? কেন পারি? কারণ সাইন থিটা তার উপরে হলো স্কোয়ার, কারণ সাইন থিটা একটা পরিপূর্ণ একটা অর্থ আছে,
তার উপর স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা হলো একটা ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস, একটা রেশিও, তার একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটাকে আমরা স্কোয়ার করছি। মাইবা আমি কি বুঝাতে পারলাম? অর্থাৎ এখানে দুইটা অপারেটর, একটা সাইন কাজ করে কার উপরে বলো তো? সাইন কাজ করে থিটার উপরে, এবং তারপর এই সাইন থিটার উপরে কাজ করে আরেকটা অপারেটর স্কোয়ার। মাই বয় বুঝতে পারলাম? স্যার একবার বলা যাবে, স্যার শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলি। এই দেখ, সাইন একটা অপারেটর যা কাজ করে থিটার উপরে, এই যে সাইন থিটার উপর কাজ করে তোমাকে কি দেয়? সাইন থিটা, সাইন থিটা। আর এই স্কোয়ার অপারেটর, এটা একটা অপারেটর যা কাজ করে সাইন থিটার উপরে। তো সেই জন্য সাইন স্কোয়ার থিটাকে আমরা সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি। স্যার বুঝি নাই স্যার আমি। আচ্ছা, মানে প্রশ্নটাকে বলো, যে প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা, যে সাইন স্কোয়ার থিটাকে আমরা কেন সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি? নাফিস, প্রশ্নটাকে বলো, বুঝতে পেরেছো? প্রশ্ন বুঝেছি স্যার, কিন্তু হ্যাঁ, মানে স্যার প্রশ্নটা হচ্ছে তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি দেখো এই স্কোয়ারটা কার উপরে বলো? এই স্কোয়ারটা কার উপরে? স্যার সাইনের উপরে স্যার। শুধু সাইনের উপরে না, সাইন থিটার উপরে। স্যার তাহলে তো স্যার আমি থিটার উপরে স্কোয়ারটা দিলেই হয় স্যার। না না, ওটা আলাদা জিনিস, ওটা আলাদা জিনিস। সাইন স্কোয়ার থিটা ইজ নট ইকুয়াল টু সাইন থিটা স্কোয়ার, এটা এক জিনিস না। এই দেখো, একটা হলো তোমার সাইন স্কোয়ার 30 ডিগ্রি, আর একটা হচ্ছে তোমার সাইন 30 ডিগ্রি স্কোয়ার। দুটিকে এক বলো? না স্যার। হ্যাঁ, এটা সাইন 900 ডিগ্রি, আর এটা সাইন 30 ডিগ্রির ভ্যালু তাকে স্কোয়ার করছো। বলো ক্লিয়ার? সাইন স্কোয়ার 30 মানে হলো সাইন 30 ডিগ্রির ভ্যালুকে তুমি স্কোয়ার করছো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই দেখো, সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটার যে ভ্যালু তাকে তুমি স্কোয়ার করছো। বলো ক্লিয়ার এবার? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মাইবা, এরকম ছোটখাটো ব্যাপারগুলো আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দেবো। এটা আসলে ঠিক পড়া নয়, এটা আমাদের আরো একটা দুইটা ক্লাস লাগবে আমাদের মূল পড়ায় যেতে। তো ততদিন একটু ধৈর্য সহকারে এই কথাগুলো শুনবে। এবার দেখো, 3 fundamental identities of trigonometry. Trigonometry. 3 fundamental identities of trigonometry. তুমি চেনো? এই দেখো মাই বয়, একটা হলো সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা আইডেন্টিটি। আইডেন্টিটি কাকে বলে মাই বয়? কারণ এটা থিটার যে কোনো ভ্যালুর জন্য লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল। থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা সত্যি। তখন তাকে কি বলা হয়? আইডেন্টিটি। মনে পড়ে? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a b এর যে কোনো ভ্যালুর জন্য সত্যি না? জি স্যার। যে এটা একটা কি? তাহলে ওটা একটা কি বলো? আইডেন্টিটি। আইডেন্টিটি। এটাও একটা আইডেন্টিটি। আচ্ছা, এইবার তুমি দেখো, এখানে আরো লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই হলো তোমার একটা থেকে আরো দুইটা। এরপর চলে আসছো তুমি সেক্স স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। মনে পড়ে মাই বয়? এদেরকে চেনা জি, চেনা স্যার। লাগে? হ্যাঁ, এগুলো কিন্তু সাংঘাতিক ভাবে আমাদের জীবনে কাজে লাগবে। এই দেখো, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নাম্বার 3 হলো কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই প্রত্যেকটা ফর্ম তোমার জীবনে কাজে লাগবে। বলো মাই বয়, এলা মনে পড়লো? 9 করেছিলাম স্যার। ফর্মুলা তো সব মনে থাকে না, থাকবে থাকবে ইনশাল্লাহ, আমি ব্যবস্থা করে দেব। তুমি একটু আন্তরিক ভাবে চেষ্টা করো, রাখতেই হবে ফর্মুলা, মনে রাখতেই হবে। ট্রিগোনোমেট্রির অন্যতম শর্তই হচ্ছে ফর্মুলা মনে রাখা। জি স্যার। তো মাই বয়, ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, হয় না, হবে না। আর আমি তোমার প্রত্যেকটা ফর্মুলা, এগুলো তো 9-10 বলে আমি প্রমাণ করে দিচ্ছি না, বাট আমাদের যখন ইন্টারমিডিয়েট পড়া শুরু হবে প্রত্যেকটা এগুলো মনে আছে স্যার। হ্যাঁ, এগুলো এগুলো তুমি মনে রাখো, নতুনগুলো আমি মনে রাখার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ।
তো ঠিক আছে মাই বয়, আজকের মতো এখানে বিদায় নেই। ঈদের আগে আর দেখা হবে না। ঈদ মোবারক সবাই। ঈদ মোবারক, আমাদের স্যার। জন্য ঈদ মোবারক, স্যার, স্যার। কোথায় করবেন, স্যার?